সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এশিয়ানদের সংবাদ। সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রচলিত পদ্ধতি ও নতুন পিআর পদ্ধতি দুটোর মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ। নির্বাচন কমিশন ও সরকারকে রিফর্ম চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামাত ইসলামী বলেও হুঁশিয়ারি করেন তিনি। এ সময় সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ তোলেন ডাক্তার তাহের। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি। তার মাঝে এক নম্বর হচ্ছে, আমরা বলেছি জুলাই চার্টার, এটাকে আমরা যেখানে ঐক্যমত পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। আজ চট্টগ্রামের একটি হোটেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর আয়োজিত জাতীয় নির্বাচন শ্রমিক নেতৃবৃন্দের করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস.এম. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন নগর জামাতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান রফিকুজ্জামান রোমান, চট্টগ্রাম মহানগরের জামাতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম 10 আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম 11 আসনের প্রার্থী শফিউল আলম সহ অনেকে। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়ায় হাসপাতালের সামনে গ্যাসের লিকেজ থেকে একটি অ্যাম্বুলেন্সে বিস্ফোরণের ঘটনায় এক নারীসহ 2 জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন অ্যাম্বুলেন্স যাত্রী মনোয়ারা বেগম ও অ্যাম্বুলেন্স চালক বিজয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মনোয়ারা বেগমের নাতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য ভাড়া করা অ্যাম্বুলেন্সে ওঠার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরিত হয় অ্যাম্বুলেন্সটি। গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের হাতে আটক শীর্ষ সন্ত্রাসী সুমন মিয়াকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তের হামলায় পুলিশের 3 সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে শ্রীপুর পৌরসভার ট্যাংরা রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন এএসআই শহীদুল ইসলাম, এএসআই ইমদাদ ও এসআই নাজমুল ইসলাম। পুলিশ জানিয়েছে, ছিনিয়ে নেওয়া আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল ব্যাপারী। বৃহস্পতিবার শ্রীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রাজিবুল ব্যাপারী বলেছেন, গত 23 আগস্ট নর্দার্ন গ্রুপের তফসিরা গার্মেন্টস কর্তৃপক্ষ স্থানীয় হনুফা বেগমের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে এমন খবর পেয়ে এলাকাবাসী সহ তিনি ঘটনাস্থলে পৌঁছান। জমি দখলের চেষ্টায় প্রতিবাদ করলে সিকিউরিটি অফিসার আদনান তিনি সহ
তার 5 ভাইয়ের বিরুদ্ধে 50,000 টাকা চাঁদা দাবির একটি মিথ্যা মামলা দায়ের করেন। বিষয়টি তিনি তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা বের করার আহ্বান জানান। নীলফামারীর সৈয়দপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ইকো হেরিটেজের জিএম মাসুদ রানা। সকালে নিজ কর্মস্থলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ রানা জানান, অসাধু একটি কুচক্রী মহল নিজ স্বার্থ হাসিলের জন্য গতকাল সৈয়দপুর নিজ নামে একটি ফেসবুক পেজে তার স্ত্রীর নামে পোস্ট করে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। এ সময় তিনি প্রশাসনকে সৈয়দপুর নিউজ নামক ওই ফেসবুক পেজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি 2025-26 সালের বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 17টি পদের মধ্যে 16টি পদে জয়ী হয়েছে এই প্যানেল। সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির 600 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আনোয়ার প্রধান 718 ভোট পান। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আইনজীবী সমিতির এই জয় জানান দেয় যে সারা দেশের ভোটাররা বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক। 17টি পদের মধ্যে প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ 16টি পদে আমাদেরকে বিজয়ী করেছে। তো এটা আমি মনে করি গণতন্ত্রের বিজয় এবং ভোটারদের বিজয়। এই ভোটের মাধ্যমে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে জনগণের কাছে, এই নারায়ণগঞ্জবাসীর কাছে তথা দেশবাসীর কাছে যে মেসেজটা গিয়েছে সেটা হলো যে এই দেশের মানুষ এখন বিএনপিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। ময়মনসিংহের ভালুকায় বিএনপি উপজেলা ও পৌর শাখার প্রাথমিক সদস্য নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে আয়োজিত ফর্ম বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রোকন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু সহ আরও অনেকে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে গাইবান্ধার বিএনপি লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দারিয়াপুর রোডের খোলাহাটি ইউনিয়নের কদমের তল মাঠের বাজার, হাশেম বাজার ও কুমারপাড়া এই প্রচারণা চালান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাশাপাশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোয়ালপাড়ায় 70টি পরিবারের চলাচলের জন্য একটি রাস্তার কাজ নিজ উদ্যোগে শুরু করেছেন গ্রামবাসী। সকালে এশিয়ান টিভির সাংবাদিক রিপন মিয়া গ্রামবাসীকে নিয়ে এই রাস্তার উদ্বোধন করেন। রিপন মিয়া জানান, গত 30 বছর ধরে এই সড়কটি নির্মাণ না করায় গ্রামবাসীকে নিয়ে ব্যক্তিগত জমিসহ রাস্তার আশপাশের বাসিন্দাদের সহযোগিতায় চলাচল উপযোগী সড়ক নির্মাণ কাজ শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালপাড়ার বাসিন্দা রেজাউল কবির খোকন, মেহেদি হাসান রকি, মিলন মিয়া, জাহানারা বেগম সহ আরও অনেকে। পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত 50,300 শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় শাহাদাত হোসেন শিমুল নামের এক ব্যবসায়ীকে
আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় গলাচিপা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত 8:30টার দিকে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান অভিযুক্তকে 40,000 টাকা জরিমানা ও অনাদায়ে 20 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে অভিযুক্ত ব্যক্তি জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে আনারসের পাশাপাশি বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করা শুরু করেছেন স্থানীয়রা। এবার উপজেলায় পেঁপে চাষের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের মৌসুমগুলোতে ক্ষতি পুষিয়ে নিতে এবার আনারসের পাশাপাশি পেঁপে চাষে ঝুঁকি নিয়েছেন অনেক কৃষক। উন্নত জাতের চারা রোপণ করায় প্রতিটি গাছ থেকে 4 থেকে 5 মণ পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। মধুপুরের বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানান, আনারসের সঙ্গে সাথী ফসল হিসেবে পেঁপে চাষ শুরু করেছেন তারা। এই পেঁপে কাঁচা অবস্থায় সবজি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা বলেন, চলতি মৌসুমে 35 থেকে 37,000 মেট্রিক টন পেঁপে উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ভালো ফলন হয়েছে, যার জন্য মোটামুটি 30 থেকে 40 কেজির মতো ফলন আসবে। উপজেলা কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে আমরা চাষ করি এবং আশাবাদী এবার আমরা ভালো লাভবান হব। জমিতে আমি পেঁপে চাষ করছি, সাথী ফসল হিসাবে এখানে আদা দিয়েছি। মোটামুটি ইনশাআল্লাহ এর থেকে ফলন অনেক ভালো। এবার পেঁপে ফলন ভালো, আমি অনেক লাভবান হচ্ছি, দামও ভালো। এগুলা ভাঙ্গি নিয়ে পেপার করি, আবার গাড়িতে লুট দেই, তাতে করে মোটামুটি ভাবে আমাদের 500 টাকা বেতন দেয়। এবছর 1056 হেক্টর জমিতে পেঁপে চাষাবাদ হয়েছে। তো আমরা ধারণা করছি যে আবহাওয়া যেহেতু অনুকূলে আছে, 35,000 থেকে 37,000 মেট্রিক টন আসলে পেঁপের উৎপাদন সম্ভাবনা আছে এবছর। এশিয়ান দেশ সংবাদে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।